নমস্কার, আমি বরুণ সরকার। আমার গণিতায়ন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং পড়াশোনা মন দিয়ে করছো। সামনেই মাধ্যমিক বা বোর্ডের পরীক্ষা আসছে। তোমরা যত সম্ভব বুঝে বুঝে বারবার প্র্যাকটিস করে করে নিজের আয়ত্তে আনো এবং ফুর্তি করে পরীক্ষা দাও, এবং আগামী দিনে তোমাদের গণিতের পথ আরও সুন্দর সুগম হোক এই আশা করি। আজকে গণিতায়ন চ্যানেলে যে অধ্যায় বা যে টপিকটা সম্পর্কে আমরা আলোচনা করতে চাই সেটা হলো ক্লাস 10-এর দশম শ্রেণীর ক্লাস 10-এর মেনসুরেশন বা পরিমিতি অংশের, যেটা শুরু হচ্ছে সমকোণী চৌপল বা আয়তঘন দিয়ে। সমকোণী চৌপলকে রেক্ট্যাঙ্গুলার প্যারালিওপাইড আর আয়তঘনকে কিউবয়েড বলা হয়। তাহলে এই সমকোণী চৌপল বা আয়তঘন জিনিসটা কি, বা সমকোণী চৌপল বলতে আমাদের মাথায় একটা ছবি ভেসে ওঠা উচিত। সেটা কি ধরনের ফিগার সেই সম্পর্কে আগে বুঝে নিয়ে যদি আমরা ঠিকঠাক আয়ত্ত করতে পারি তাহলে আমাদের গাণিতিক যে সমস্যাগুলো সমাধান করতে খুব ইজি হবে। তো আজকে পুরো লেকচারটিতে আমরা যে যে জিনিসগুলো জানবো সেটার প্রথমেই হলো ঘনবস্তু কি। ঘনবস্তু কি? ঘনবস্তুকে সলিডও বলে। নাম্বার 2, আয়তঘন কি? কি তার বৈশিষ্ট্য কি? আয়তঘনের বৈশিষ্ট্য কি এবং আয়তঘনেও সম্পর্কিত বিভিন্ন যে গাণিতিক পদ বা গাণিতিক টার্ম আছে সে জিনিসগুলো আমাদের একদম খুব পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে হবে। এর মধ্যে যেগুলো ধার বা প্রান্তিকী, কর্ণ, তল, কোনটা আয়তন, এরপরে যে জিনিসগুলো আছে আয়তঘন সম্পর্কিত বিভিন্ন সূত্রাবলী, যেগুলো আমাদের গাণিতিক সমস্যা সমাধানে কাজে লাগবে। লাস্ট অফ অল 2-4টে প্রশ্ন উত্তর দেখব আমরা। প্রশ্ন উত্তরে সমকোণী চৌপল এবং যে জিনিসগুলো আমাদের অবশিষ্ট থাকবে সেগুলো পরবর্তী ভিডিওতে কিছু সমস্যা সমাধান করে আমরা চ্যাপ্টারটিকে শেষ করব। তাহলেই প্রথমে যেটা জানবো সেটা হলো ঘনবস্তু কি। এই প্রকৃতিতে বা প্রকৃতির বিভিন্ন প্রকৃতি বা পরিবেশ সৃষ্টি হয়েছে কিভাবে? বিভিন্ন জিনিসপত্র, সেটা জীব হতে পারে, জ্বর হতে পারে। আমাদের মেনসুরেশন বা পরিমিতি যে অংশটা, গণিতের একটা যে শাখা যেখানে পরিমাপ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয় তাকে আমরা জানি পরিমিতি। এই পরিমিতির মধ্যে আমাদের 5, 6, 7, 8, 9 করে এসে আমরা দশম শ্রেণীতে এসে পৌঁছেছি। আমাদের প্রথম যে চ্যাপ্টারটি আছে সমকোণী চৌপল। তাহলে এর আগে পর্যন্ত আমরা জেনেছি যে আয়তক্ষেত্র কি, যেটা একটা সমতলের উপরে, একটা প্লেনের উপরে থাকবে, যা খানিকটা উঁচু। আয়তক্ষেত্রকে যে আমরা উঁচু আছে বা খানিকটা বেধ আছে বা কতটা মোটা সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না। সেটা একটা কি, একটা সমতলের মধ্যে হবে, যেখানে সমতলের 4টে বিন্দু ঠিক এভাবে, যার বড় বাহুটাকে বলা হয় দৈর্ঘ্য, ছোট বাহুটাকে বলা হয় প্রস্থ। তাহলে এটা কি ছিল? এটা ছিল একটা সমতলিক চিত্র বা একটা সমতলের উপরে 4টে বিন্দু যদি পরস্পর সমকোণে থাকে সেক্ষেত্রে আমাদের আয়তক্ষেত্র তৈরি হয়েছে। কিন্তু আমাদের এখন কি জানতে হবে? ঘনবস্তু কি। ঘনবস্তু অ্যাকচুয়ালি বোর্ডে আঁকার ক্ষেত্রে আমাদের একটু কল্পনা করে বুঝতে হবে। ঘনবস্তু তোমরা তোমাদের বাড়ির চারপাশে একটা ঘর মনে করো, একটা 4 কোণা ঘর, পাকা ঘর, ইট দিয়ে তৈরি। সেই ঘরটার কি আছে? একটা ভূমি আছে, মেঝে যেটাকে বলি। ওই মেঝের যে লম্বা দিকটা সেটাকে বলা হয় দৈর্ঘ্য।
মেঝের দিকটা যেটা চওড়া সেটাকে বলা হয় প্রস্থ, এবং ঘর খানিকটা উঁচুও আছে। সুতরাং এই ক্ষেত্রে আমাদের কিন্তু একটা প্লেনে নয় বা একটা সমতলের উপরে কিন্তু বিন্দুগুলি নয় বা বস্তুটা সমতলিক নয়। এখানে কি যেমন সমতলে 4টে বিন্দু দিয়ে ভূমি আছে, আবার উচ্চতাও আছে। সুতরাং ঘনবস্তু আমরা সেই সমস্ত বস্তুগুলোকে বলবো যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এই 3টি মাত্রাই আছে বা এই 3টে জিনিসই আছে, যেটা খানিকটা জায়গা জুড়ে থাকবে। সমতলিক বস্তুও জায়গা জুড়ে থাকে। যেমন মনে করো জমিতে যেখানে চাষ হয়, 4 কোণা জমি, সেটা একটা আয়তক্ষেত্রাকার জমি বলতে পারি বা একটা সমতলিক জমি বলতে পারি। কিন্তু যদি আমি বলি একটা ঘর, একটা ইট, একটা বই, এখানে যেমন তার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, খানিকটা বেধ বা উচ্চতাও আছে। আমরা সেই সমস্ত জিনিসগুলোকে ঘনবস্তু বলবো যাদের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে। বৈশিষ্ট্য কি, ঘনবস্তুর উদাহরণ কি? যেমন একটা ইট, কাঠ, বই, সে যেমন আকারের হতে পারে। তাই বলে এটা নয় যে ঘনবস্তু মানে সেখানে 4 কোণাই হতে হবে বা চৌপল আকার বা চৌকাকার এরকমই হবে, তার কোনো মানে নেই। সেটা হতে পারে নিচটা খানিকটা গোল মতো বৃত্তাকার, উপরটা ঠিক পার্শ্বতলটা পাশাপাশি যে তলটা সেটা বক্রাকার, এমন হতে পারে গোটাটা ফুটবলের মতো গোল, যেটাকে আমরা গোলক নামে চিনব পরবর্তী ক্লাসে। সুতরাং যেটা বোঝা গেল ঘনবস্তু কি, অ্যান্সার যদি আমরা লিখি তাহলে ঘনবস্তু হলো যে সকল বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতাকে গভীরতা বলা যায়, বেধ বলা যায়, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বর্তমান, তাদের ঘনবস্তু বলে। তাহলে ঘনবস্তুকে আমরা, তার অস্তিত্ব থাকবে, তাকে আমরা বুঝতে পারবো, তা খানিকটা জায়গা জুড়ে থাকবে, সেটা উপরেও থাকবে, ভূমির থেকে খানিকটা উপরের দিকেও জায়গা থাকবে। যেমন আমরা বলতে পারি ঘনবস্তুর মধ্যে সমকোণী চৌপল, ঘনক, চোঙ, গোলক ইত্যাদি, বা প্রিজম হতে পারে, পিরামিড হতে পারে। তাহলে ঘনবস্তুর আরেকটি কি বৈশিষ্ট্য? তাহলে ঘনবস্তু কি, ঘনবস্তুর বৈশিষ্ট্য যদি দেখি, অ্যাকচুয়ালি একটা ভালো করে লক্ষ্য করো একটা জিনিস, যদি আমরা একটা সমতলিক বস্তু বলি, তাহলে সমতলিক বস্তু যেমন এখানে একটা ছবি আঁকা আছে, যেটাকে আমরা আয়তক্ষেত্র নামে চিনি, এ বি সি ডি। তাহলে একটা সমতলিক বস্তু সেটা কি রেখা দ্বারা পরিবেষ্টিত থাকবে, এ বি, বি সি, সি ডি, ডি এ। কিন্তু যদি আমরা একটা ঘনক বা আমরা যদি একটা ঘনবস্তু অঙ্কন করি, সেখানে কিন্তু সে রেখা দ্বারা পরিবেষ্টিত হবে না। এখানে এটা আমরা আয়ত ঘন এঁকেছি। তাহলে তোমরা নিজেরা কল্পনা করো, এখানে এই যে সাইড গুলো আছে, এই দিকে একটা সাইড, এই দিকে একটা সাইড, এই দিকে একটা সাইড, এই দিকে একটা সাইড, উপরে একটা, নিচে একটা। ঠিক যদি আমরা ঘরে বসে থাকি, ঘরের যে 4টে দেওয়াল প্লাস নিচে এবং উপরে, এই টোটাল যে সিস্টেমটা ঘরে, সেটা একটা আয়ত ঘন আকৃতি বা একটা ঘনবস্তু। তাহলে ঘনবস্তুর ক্ষেত্রে তার প্রত্যেকটা ধার যদি বলি, বা এখানে আমরা কি যখন সমতলিক বস্তু বলেছি সে কি রেখা দ্বারা পরিবেষ্টিত, যদি ঘনবস্তু বলি তাদের কিন্তু সাইডগুলোতে তল থাকবে, এক একটা সমতল দ্বারা তৈরি হবে ঘনবস্তু। সে সমতল হতে পারে, বক্রতলও হতে পারে। যেমন আমরা এই ধরনের যদি বস্তু আঁকি, এটা ঠিক একটা পাইপের মতো বা একটা পাত্র হতে পারে। তাহলে এর উপরের যে তলটা, এই তলটা কি, এই তলটা হচ্ছে সমতল, যার উপরে হাত যদি নিয়ে যাই সেটা মসৃণ ভাবে পার হবে। নিচের তলটা সমতল,
কিন্তু এর যে সাইডের তলটা ঠিক যেমন এই মার্কার পেনটার ক্ষেত্রেও আছে, উপরের তলটা সমতল, নিচের তলটা সমতল, কিন্তু এই তলটা হাত যদি আমরা নিয়ে যাই এগিয়ে, তাহলে সেটা কি একটা বক্র পথে যাচ্ছে। সুতরাং এই যে তলটা যেটা পাশে আছে পার্শ্বতল, এই তলটা কিন্তু বক্রাকার। তাহলে এই ধরনের জ্যামিতিক আকৃতি বিশিষ্ট ঘনবস্তুকে বলা হয় লম্ব বৃত্তাকার চোঙ। এই টাইপের বস্তু হচ্ছে চোঙ। এটা কি, এটা আয়ত ঘন। তাহলে এখানেও কিন্তু এই যে ঘনবস্তুটা আছে তার চার ধারে তল দ্বারা পরিবেষ্টিত। যদি সমতলিক বস্তু হয় তার চার ধারে রেখা দ্বারা পরিবেষ্টিত, সেটা বক্ররেখা হতে পারে, সেটা সরলরেখা হতে পারে। কিন্তু যদি ঘনবস্তু হয় তার চার সাইডে বা চার ধারে কি একটা তল দ্বারা পরিবেষ্টিত হবে। তাহলে আমরা বৈশিষ্ট্যের প্রথমেই যদি লিখি, তাহলে ঘনবস্তু চারদিকে তল দ্বারা পরিবেষ্টিত। আর কি, ঘনবস্তুর খানিকটা আয়তন থাকবে বা তার ভেতরে খানিকটা জায়গা থাকবে। যদি কোনো নিরেট বস্তু হয়, যেটা ভরাট, ভেতরে ফাঁকা স্থান নেই, তাহলে সেই পুরো যে মেটালটা দিয়ে তৈরি বস্তুটা, তাহলে গোটাটাই হবে তার আয়তন। যদি আমরা সমতলিক বস্তু বলি, তার ভেতরে কিন্তু কোনো জায়গা থাকে না, তার একটা তলটার যেটা ক্ষেত্রফল পরিমাপ করে, যেমন একটা জমির ক্ষেত্রে যদি আমরা মনে করে নাও যে একটা জমিতে ধান রোয়া হবে, তাহলে ধান রোয়া হবে কোথায়, ওই জমিটার ক্ষেত্রফলে বা জমিটার এরিয়ার মধ্যে। তাহলে আমরা সমতলিক বস্তু বা সমতলিক চিত্রর ক্ষেত্রে দেখেছি তার চার ধারটা রেখা দ্বারা পরিবেষ্টিত, মাঝের যে জায়গাটা সেটাকে আমরা এরিয়া বলেছি, চার ধারের যে রেখাগুলোর সমষ্টি তাকে আমরা পরিসীমা হিসেবে জেনেছি। এবার আমাদের যে ঘনবস্তু আছে তাদের পরিসীমা বলতে কিছু নেই, কারণ তাদের চার ধারেই তল, চার ধারের আলাদা আলাদা পরিসীমা। সুতরাং এর ভেতরে খানিকটা জায়গা থাকতে পারে। যদি আমরা ঘরটাকে ঘনবস্তু ভাবি, তাহলে আমি নিশ্চয়ই ঘরের আয়তনের মধ্যে আছি, বা এই সমকোণী চৌপলাকার ঘরের আয়তনের মধ্যে আমি কিন্তু দাঁড়িয়ে আছি। আর যদি এই সাইড গুলো বলি, এক একটা দেওয়াল, ওই একটা দেওয়াল, এই একটা দেওয়াল, সেগুলো হচ্ছে এক একটা পাশের তল। তাহলে এই হলো মোটামুটি ঘনবস্তু যার চার ধার কি তল দ্বারা পরিবেষ্টিত, আবার এই তলগুলো কি রেখা দ্বারা পরিবেষ্টিত। তাহলে প্রতিটি তল, এই যে এটা একটা তল, যেমন নাম দিয়ে দিই ABCDE FGH, তাহলে এই আকারের যে ঘনবস্তু, এর চারটে কটা তল আছে মোট, উপরে নিচে এবং চার সাইডে চারটে, মানে টোটাল ছটা তল আছে। এটা AEHD, EFGH, ABCD, BFGC, আবার এদিকে DHGC, এরকম করে অনেকগুলো তল আছে। তাহলে প্রতিটি তল কি, প্রতিটি তল রেখা দ্বারা পরিবেষ্টিত। তাহলে এই হলো মোটামুটি ঘনবস্তুর আইডিয়া। আমরা চারপাশে যত ধরনের বস্তু দেখে থাকি বেশিরভাগগুলোই ঘনবস্তু, এবং ঘনবস্তুর যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এগুলো এক একটা সমতলিক বস্তুর ক্ষেত্রে শুধু দৈর্ঘ্য আর প্রস্থ পাওয়া যায়। যদি বলি আমরা বিন্দুর ক্ষেত্রে না দৈর্ঘ্য আছে, না প্রস্থ আছে, না উচ্চতা আছে। বিন্দুকে বলা হয় মাত্রাহীন একটি চিত্র বা মাত্রাহীন বস্তু। যদি একটি রেখা চলে আসে বিন্দুর ক্ষেত্রে, বললাম কি মাত্রাহীন। আর যদি একটা রেখা পাই, সেক্ষেত্রে একটাই মাত্রা, খানিকটা দৈর্ঘ্য আছে বা খানিকটা লম্বা, তার মানে মাত্রা এক। যদি একটা আয়তক্ষেত্রই আঁকি, এক্ষেত্রে কত, এর দৈর্ঘ্য আছে, এর প্রস্থ আছে, তার মানে হচ্ছে মাত্রা দুই। আর ঘনবস্তুর ক্ষেত্রে মাত্রা কত হবে, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং উচ্চতাও আছে, সুতরাং এর মাত্রা হবে তিন। তাহলে ঘনবস্তুকে ত্রিমাত্রিক বস্তুও বলা যায়। ত্রিমাত্রিক বস্তু বা থ্রি ডাইমেনশনাল ফিগার বলে।
তাহলে এই হলো মোটামুটি ঘনবস্তুর আইডিয়া। এরপর যেটা দেখব সেটা হলো সমকোণী চৌপল বা আয়ত ঘন। এখন যে টপিকটা আমরা জানবো সেটা হলো সমকোণী চৌপল বা আয়ত ঘন কি। এখানে ছবিটাকে একটু ভালো করে লক্ষ্য করো। এ একটা তল, ভেতরেই একটা তল, প্রত্যেকটা তলই কিন্তু এর আয়ত আকার। এই যে দৈর্ঘ্য, এই যে প্রস্থ, এই যে খানিকটা উচ্চতা আছে, সরি এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা উচ্চতা, আমি এখানে লিখে রাখছি। এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা উচ্চতা। তল কতগুলো আছে? সবগুলো তলই কিন্তু আয়তকার। সব তল কতগুলো আছে? একটা, ওই পাশে একটা, দুটো, এই পাশে একটা, তিনটে, চারটে, নিচে একটা, উপরে একটা, পাঁচটা। এই যে যে এরিয়াটা, এটাকে আমরা ভূমি হিসাবে ভাবতে পারি। এই যে যে এরিয়াটা, এটা হচ্ছে নিচে ভূমি, তার উপরেরটা হচ্ছে ছাদ বা সিলিং। যদি এটাকে আমরা ঘরের মতো দেখি তাহলে নিচেরটা ভূমি, উপরেরটা হচ্ছে ছাদ। তাহলে সমকোণী চৌপল বা আয়ত ঘন কাকে বলে? যে ঘনবস্তুর, এটা নিশ্চয় একটা ঘনবস্তু কারণ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, তাহলে যে ঘনবস্তুর, যে ঘনবস্তুতে, যে ঘনবস্তুতে 3 জোড়া আয়তকার তল, দেখো সবগুলো তলই কিন্তু আয়তকার, যে ঘনবস্তুতে 3 জোড়া সমান্তরাল আয়তকার তল বর্তমান। দেখো সমান 3 জোড়া কেন? এখানে একটা, এখানে একটা, এক জোড়া, এরা পরস্পর সমান্তরাল। নিচেরটা, উপরের তলটা এরা সমান্তরাল, এই সাইডেরটা এই সাইডেরটাও সমান্তরাল। তাহলে ছবি দেখে কিন্তু সংজ্ঞা আমরা বানাতে পারবো, ডেফিনেশন। যে ঘনবস্তুতে 3 জোড়া সমান্তরাল আয়তাকার তল বর্তমান, তাকে বা তাদের সমকোণী চৌপল বা আয়ত ঘন বলে। তাহলে এখানে যে নামগুলো আছে, একে সমকোণী চৌপল বলছে কেন? এখানে প্রত্যেকটা তল পরস্পরের সাথে সমকোণ আছে। চৌপল মানে কি? 4 কোণা আকারের, সুতরাং সেই অনুযায়ী একে সমকোণী চৌপল বলা যাবে। আয়ত ঘন কেন বলবো? যে একটা ঘনবস্তু এবং প্রত্যেকটা তল আয়তকার, তাই একে আয়ত ঘনও বলা হবে। তাহলে যদি বলি সমকোণী চৌপলের তল সংখ্যা কত, তাহলে তল সংখ্যা কত যদি বলি, তল সংখ্যা হচ্ছে কত? 6। 6টা তল আছে, 3 জোড়া। তলের প্রকৃতি কি, মানে তলগুলো কেমন? তলের প্রকৃতি হচ্ছে প্রতিটি তল আয়তাকার। প্রতিটি তল আয়তাকার এবং সমতল। অবশ্যই আয়তাকার হলে সে বক্র হতে পারবে না, সমতল। এরপরে এর মধ্যে আরো কি বৈশিষ্ট্য আছে সমকোণী চৌপলের? প্রত্যেকটা তল কি রেখা দ্বারা, প্রত্যেকটা তল কি রেখা দ্বারা পরিবেষ্টিত। এরপরে প্রত্যেকটা তল নিজেদের সাথে দেখো একটা করে রেখা দ্বারা যুক্ত আছে। যদি বলি উপরের এই তলটা এবং সাইডের এই তলটা সিডি রেখা দ্বারা যুক্ত আছে। আবার DHEA বা AEHD এই তলটা, আবার ABCD এই তলটা দেখো AD রেখা দ্বারা যুক্ত আছে। এই যে যে রেখাগুলো, যেগুলো তল যুক্ত হয়েছে যে রেখা দ্বারা, তাদেরকে বলা হয় ধার বা প্রান্তিকী, ইংরেজিতে বলা হয় এজ। তাহলে কি ধার বা প্রান্তিকী কি? ধার বা প্রান্তিকী, EDGE, এজ। তাহলে সমকোণী চৌপল এর
প্রতিটি তল পরস্পরের সঙ্গে যে রেখা দ্বারা যুক্ত তাদের ধার বা প্রান্তিকী বলে। তাহলে প্রত্যেকটা তল রেখা বা প্রান্ত দ্বারা যুক্ত আছে, যেটাকে ধার বা প্রান্তিকী বলছি। তাহলে এরকম কতগুলো ধার আছে? এ বি, বিসি, সিডি, ডিএ। আবার এদিকে আছে এই ইএইচ, ডিএইচ, এইচজি, সিজি, জিএফ, বিএফ, ইএফ। তাহলে এরকম করে টোটাল উপরে 4টে, নিচে 4টে, আর সাইডে 4টে। তাহলে 3 4 12টি ধার বা প্রান্তিকী আছে। তাহলে ধার বা প্রান্তিকীর সংখ্যা কত? প্রান্তিকীর সংখ্যা সমান 12। এগুলো দিয়েও অঙ্ক থাকে। যদি মনে করো একটি সমকোণী চৌপলের ধার এ, তল বি এবং শীর্ষবিন্দু সি, তাহলে এ প্লাস বি প্লাস সি কত? তাহলে তার সংখ্যাগুলো আমাদের জানতে হবে। আবার এমনও হতে পারে একটি সমকোণী চৌপলের 12টি ধারের সমষ্টি দেয়া রইল, তাহলে প্রত্যেকটা এই থেকে আয়তন বের করতে দিতে পারে, এই থেকে ক্ষেত্রফল দিতে পারে প্রত্যেকটি তলের। বিভিন্ন ভাবে প্রশ্ন আসতে পারে। আমাদেরকে প্রথম বুঝতে হবে সমকোণী চৌপল বললেই মাথায় আমাদের এই ধরনের ছবি আসতে হবে, তার ধার, প্রান্তিকী, শীর্ষ সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতেই হবে। এরপরে দেখব কি শীর্ষবিন্দু বা ভার্টেক্স, যেটাকে ইংরেজিতে ভার্টেক্স বলে। তাহলে আমরা কি পেলাম? যে একটি সমকোণী চৌপলের তলগুলো আয়তকার, তলের সংখ্যা 6টি, প্রত্যেকটা তল যে রেখা দ্বারা যুক্ত হয় তাদেরকে বলা হয় ধার বা প্রান্তিকী, তার সংখ্যা 12টি, এবং প্রত্যেকটি ধার কয়েকটি বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে তাদেরকে কি বলবো? তাদেরকে বলবো শীর্ষবিন্দু। তাহলে শীর্ষবিন্দু এ একটা শীর্ষবিন্দু, বি একটি শীর্ষবিন্দু, সি একটি শীর্ষবিন্দু। এখানে প্রত্যেকটাই কিন্তু যেখানে যেখানে পয়েন্ট আছে বা পয়েন্ট তৈরি হয়েছে সেগুলো দেখো ধারের সাথে ধারের যোগেই হয়েছে। তাহলে সিডি, ডিএইচ, এডি এরা পরস্পর একটা বিন্দুতে মিলিত হয়েছে, 3টে ধার এসে একটা বিন্দুতে মিলিত হয়েছে, এটা হচ্ছে একটা শীর্ষ। তাহলে সমকোণী চৌপলের ধারগুলি যে বিন্দুতে মিলিত হয় তাদেরকে আমরা বলবো শীর্ষবিন্দু। শীর্ষবিন্দুর সংখ্যা কত? নিচে 4টে, উপরে 4টে, টোটাল 8টি। তাহলে আয়তঘন ধারগুলি যে বিন্দুতে মিলিত হয়, যেসব বিন্দুতে মিলিত হয় তাদের শীর্ষবিন্দু বলে। শীর্ষবিন্দু বলে। তাহলে শীর্ষবিন্দুর সংখ্যা কতগুলো? শীর্ষবিন্দুর সংখ্যা সমান 8। তাহলে এই হলো আমাদের সমকোণী চৌপল এবং তার বিভিন্ন যে জিনিসগুলো আমাদের জানতে হবে তার সংজ্ঞা এবং বৈশিষ্ট্য। আশা করি বুঝতে পেরেছো। প্রয়োজনীয় সূত্রাবলী। এই সমকোণী চৌপলের যে অঙ্ক আসে তার সমাধানের জন্য যে সূত্রগুলো আমাদের প্রয়োজন, সমকোণী চৌপল, এরপর আমরা সেই সূত্রগুলো দেখব। তাহলে কোনো একটা সংস্থা, কোনো একটা কনস্ট্রাকশন বা কোনো একটা ফিগার, তার যদি আমাদের এরিয়া বার করতে হয় বা তার বিভিন্ন পরিমাপ সংক্রান্ত যে ডাটাগুলো আমাদের প্রয়োজন, তার জন্য আমাদের মূল যে জিনিসটা দরকার সেটা হলো তার ভূমি সম্পর্কে সচেতন হতে হবে। তার বেস, একটা ঘর যদি তৈরি করতে হয় তার বেস হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক একইভাবে একজন স্টুডেন্ট যদি পরিণত ম্যাচিওর হতে হয়
তার বেস বা প্রত্যেকটা টপিকের বেস ক্লিয়ার হতে হবে, তাহলে গিয়ে তার স্ট্রং হবে, সে তার বিভিন্ন যে গাণিতিক যে ক্রাইটেরিয়া আছে সেগুলোতে সে স্ট্রং তখনই হবে যদি তার বেস ক্লিয়ার হবে। সুতরাং এই সিদ্ধান্তে আসা গেল যে আমাদেরকে যে ঘনবস্তু সম্পর্কে বিভিন্ন সমাধান করতে হবে, তার বিভিন্ন সমস্যা আসবে গাণিতিক, যে এই কত, ধার কত, বা এর মধ্যে এত জল ঢাললে আয়তন কতটুকু বাড়বে, বা ধারগুলোকে যদি 3 গুণ করি তার ক্ষেত্রফলগুলো কত গুণ বাড়বে। এ সমস্ত যত তথ্যই আসুক না কেন, চিন্তার কোনো কারণ নেই। সূত্রগুলো তোমরা যদি বুঝে বুঝে করো, মুখস্থ করতেও কোনো অসুবিধা হবে না, এবং প্র্যাকটিস করলে তোমাদের পরীক্ষা কবে আসবে এই টেনশন হবে, বাট পরীক্ষা এত তাড়াতাড়ি চলে এলো কেন এই চিন্তা হবেই না। ভালো লাগবে যে কবে আসবে সেই দিন যেদিন পরীক্ষা দেব। তাহলে আমাদেরকে মূল কথা যেটা হলো যে আমাদের প্রত্যেকটা ঘনবস্তুরই যখন আমরা বিভিন্ন জিনিস বা বিভিন্ন পরিমাপগত জিনিস নির্ণয় করব, সেক্ষেত্রে বেস বা ভূমি হচ্ছে ইম্পর্টেন্ট একটা টপিক। তাহলে যদি একটা আয়ত ঘন বলি, তার বেসটা কি? এক্ষেত্রে এ বি এফ ই বা এই এফ বি, যেটা একটা আয়তক্ষেত্র। তাহলে এখান থেকে আমরা প্রথম কাজ হলো আমাদের ভূমিকে ডিসাইড করা। যদি আমরা একটা এই ধরনের ঘনবস্তু হতো, তার ভূমি কি ছিল? তার ভূমি ছিল একটা বৃত্তাকার। তাহলে আমাদের বৃত্ত সম্পর্কে আইডিয়া লাগবে। এখানে আয়ত ঘনর ভূমি কি? আয়তকার। সুতরাং আমাদের আইডিয়া কিন্তু আয়তক্ষেত্র থেকে শুরু হবে। তাহলে এখন এই বেস বা এই ভূমির যে দৈর্ঘ্য, সেটাই হচ্ছে আয়ত ঘনকের দৈর্ঘ্য। তাহলে কোথাও যদি দেয়া থাকে একটি আয়ত ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে এ বি সি, এ কথার মানে হলো যে আয়ত ঘনকটির ভূমির দৈর্ঘ্য হলো এ, ভূমির প্রস্থ হলো বি, এবং উচ্চতা হলো যে কোনো একটা, কারণ প্রত্যেকটা উচ্চতা সেম। তাহলে আমরা ধরে নিচ্ছি এক্ষেত্রে দৈর্ঘ্য হচ্ছে এ, দৈর্ঘ্য এ, প্রস্থ বি এবং উচ্চতা হচ্ছে সি। এটা আমরা ধরে নিলাম। তাহলে প্রথম যে জিনিসটা আমাদের কি জানতে হবে সেটা হলো ভূমি। ভূমি সম্পর্কে স্বচ্ছ জ্ঞান নিতে হবে। তাহলে আয়ত ঘনকের ভূমি কি? ভূমি হচ্ছে আয়তক্ষেত্র। বেশ, তাহলে জানা হলো আয়তক্ষেত্র। তাহলে ভূমির যেটা দৈর্ঘ্য সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি আয়ত ঘনকের দৈর্ঘ্য। তাহলে নেক্সট কি? ভূমির দৈর্ঘ্য সমান আয়ত ঘনকের দৈর্ঘ্য সমান, এখানে আমরা এ ধরে নিয়েছি, এ একক। সেমি হতে পারে, মিটার হতে পারে, ডেসিমিটার হতে পারে। ভূমির যে প্রস্থ সেটাই কি? আয়ত ঘনকের প্রস্থ, এটাকে আমরা বি ধরে নিলাম। আর ভূমির যেটা উচ্চতা, ভূমির উচ্চতা তো হয় না, আয়ত ঘনকেরই উচ্চতা বলছি, আয়ত ঘনের উচ্চতা সমান সি একক, এটা আমরা ধরে নিলাম। তাহলে এখন যেগুলো গাণিতিক সমস্যা, সেক্ষেত্রে আমাদের প্রথম যে টপিকটা সেটা হলো সমগ্র তলের ক্ষেত্রফল, টোটাল সারফেস এরিয়া। যেটাকে টোটাল সারফেস মানে হচ্ছে তল, এরিয়া মানে হচ্ছে ক্ষেত্রফল। তাহলে সমগ্র তল বলতে এক্ষেত্রে কতগুলো তল আছে? 6টা তল আছে। একটু আগে আমি বলেছি যে আয়তঘনের 6টি তল। তাহলে সবগুলো তলের কি ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে এক্ষেত্রে যে ভূমিটা ছিল, ভূমি দেখো ভূমির মতোই দুটো আছে, একটা ছাদে একটা নিচে ভূমিতে। তাহলে ভূমির ক্ষেত্রফল, ভূমি কি? ভূমি হচ্ছে আয়তক্ষেত্র, তার ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার মানে এ ইন্টু বি। তাহলে এটা যদি এ বি হয়, নিচের মেঝে যদি এ বি হয়, নিশ্চয়ই ছাদও এ বি, সেম ক্ষেত্রফল। তাহলে টোটাল সারফেস এরিয়ার মধ্যে কে কে আছে? এ বি আছে। আবার এ বি কটা আছে? নিচে একটা এ বি, উপরে একটা এ বি, সুতরাং 2 এ বি লিখতে পারি আমরা। আরেকবার বলছি দেখো,
ভূমিটা কি, ভূমি হচ্ছে একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য এ প্রস্থ বি গুণ করলে এবি। তাহলে মেঝের ক্ষেত্রফল বা ভূমির ক্ষেত্রফল এবি পেলাম, সুতরাং ছাদও এবি, তাহলে দুটো এবি হলো, তাহলে দুটো উপরের তল নিচের তল চলে আসলো। এরপরে যদি আমরা এই সাইডের তলটা দেখি, এর একটা, এক্ষেত্রে এটা উচ্চতা ঠিক আছে, আয়তঘনের উচ্চতা, কিন্তু এই তলটাকে যখনই আমি আয়তকার ভাববো, তখন দেখো যে লম্বা দিকটা যেটা অ্যাকচুয়ালি আয়তঘনের উচ্চতা সেটা হচ্ছে সি। তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের জন্য প্রয়োজন আমার দৈর্ঘ্য আর প্রস্থ, এর দৈর্ঘ্যটা হচ্ছে সি, প্রস্থটা হচ্ছে বি, তার মানে এই সাইডের তলটা বিসি, এই সাইডের তলটাও কিন্তু বিসি, সেই হিসাবে 2BC। এরপরে এই যে সাইডের পেছনের যে তলটা আছে তার ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফলটা সামনের ক্ষেত্রফল একই, এর দৈর্ঘ্য একটা হচ্ছে এ আর উচ্চতাটা হচ্ছে এই তলের ক্ষেত্রে প্রস্থ, সুতরাং এসি। তাহলে এরকম দুটো আছে 2AC, তাহলে 2 কমন নিয়ে নিলাম, এবি প্লাস বিসি প্লাস সিএ, বা এটা সার্কুলার অর্ডারে নেওয়ার জন্য সিএ লিখলাম। তাহলে এটাকে আমরা যদি ইলাবোরেশন করে লিখি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য। তাহলে একটি আয়তক্ষেত্রের এটা নিশ্চয়ই বর্গ একক, ক্ষেত্রফল মানেই বর্গ। তাহলে একটি আয়ত ঘনকের যদি সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হয়, এটাও মনে রাখতে পারো 2AB প্লাস বিসি প্লাস সিএ, আবার এটাও মনে রাখতে পারো 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য। তাহলে এই হলো আমাদের টোটাল সারফেস এরিয়া। এরপরে এর সাথে আমরা আরেকটা সাইডের তল বা একটা আয়তঘনকের সাইডের তলগুলো কোনগুলো, এটা এটা এই পিছনের এটা এটা, যেখানে ভূমি এবং ছাদ বাদ থাকবে। তাহলে শুধুমাত্র এবি অংশটা বাদ দিয়ে দিলেই পড়ে থাকবে যেটা, সেটাই হলো আমাদের পার্শ্বতল বা ল্যাটারাল সারফেস বা চারটে দেওয়ালের ক্ষেত্রফল। তাহলে আমরা এর সাথে এখানে লিখে রাখতে পারি, আয়তঘনের পার্শ্বতলের ক্ষেত্রফল আয়তঘনের পার্শ্বতলের ক্ষেত্রফল, এটা হচ্ছে ল্যাটারাল সারফেস এরিয়া, এটাই যদি আয়তঘনটা একটা ঘরের হয় সেক্ষেত্রে এটাই হয়ে যাবে চার দেয়ালের ক্ষেত্রফল। আমরা এই সাথেই লিখে রাখছি একটু, যদি ঘরের ক্ষেত্রে বলে এটাই হয়ে যাবে ঘরের চার দেয়ালের ক্ষেত্রফল। অবশ্যই তার সাথে দরজা জানলা এগুলো সব অ্যাড হয়েই থাকবে। তাহলে আমরা এখান থেকেই লিখে দিতে পারবো 2BC প্লাস 2CA, কমন নিয়ে নিলাম 2CA প্লাস বি, 2A প্লাস বি প্লাস সি ইন্টু সি, সরি 2A প্লাস বি ইন্টু সি। এবার ভালো করে একটা জিনিস লক্ষ্য করো যে 2 ইন্টু এ প্লাস বিটা কি অ্যাকচুয়ালি, 2 ইন্টু এ প্লাস বি মানে ভূমির পরিসীমা, আর সি হলো তার উচ্চতা। সুতরাং শুধুমাত্র আয়তঘন নয়, এটা একদম ইউনিভার্সালি যদি আমরা লিখে নিই নোট দিয়ে, যে কোনো ঘনবস্তুরই পার্শ্বতলের ক্ষেত্রফল কি করে বেরোবে, ভূমির পরিসীমার সাথে উচ্চতা গুণ করতে হবে। ভূমির পরিসীমা মানে কি, চারটে ধার ভূমিতে, এর পার্শ্বতলগুলো নিশ্চয়ই চারটে ধারে আছে, তাই যদি আমরা ভূমির চার দেওয়ালের ক্ষেত্রফল বা আয়তঘনের পার্শ্বতলের ক্ষেত্রফল নির্ণয় করি, সেক্ষেত্রে কি করব, আমরা ভূমির পরিসীমা বের করে তার সাথে উচ্চতা গুণ করব, তাহলে কিন্তু আমাদের চার দেওয়াল বা পার্শ্বতলের ক্ষেত্রফল বেরিয়ে যাবে। তাহলে এটা কি আমাদের মনে রাখতে হবে যে কোনো ঘনবস্তুর পার্শ্বতলগুলির ক্ষেত্রফল, এটা আমাদের পরবর্তী চ্যাপ্টারগুলোতেও খুব কাজে লাগবে।
ওই জন্য এটাকে ইউনিভার্সাল সূত্র বললাম। পার্শ্বতলগুলির ক্ষেত্রফল কি? ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা। দেখো এক্ষেত্রে ভূমির পরিসীমা কত? আয়তক্ষেত্রের পরিসীমা মানে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, মানে এটা আর এটা সেম। এটা শুধুমাত্র এর ক্ষেত্রে নয়, এই আকারের ঘনবস্তু, এই আকারের ঘনবস্তু, প্রত্যেক আকারের ক্ষেত্রেই পার্শ্বতল যখন বেরোবে তখন কিন্তু ভূমির পরিসীমার সাথে উচ্চতা গুণ করলেই আমাদের পার্শ্বতলগুলির ক্ষেত্রফল চলে আসবে। নেক্সট, তাহলে আয়তঘনের বা সমকোণী চৌপলের ঘনফল বা আয়তন বলতে আমরা কোন জায়গাটুকু বুঝি? ওর ভেতরের যে পরিমাণ স্পেস আছে, স্পেস বলতে না ভূমির উপরেও খানিকটা জায়গা। যদি একটা পাখি ঘরের মধ্যে ওড়ে তাহলে বলতে হবে ওটি ওর ঘনফলের মধ্যে উঠছে, ওর আয়তনের মধ্যে উঠছে। একটা নিরেট ইট যেমন তার ভেতরে কোনো ফাঁকা স্থান নেই, বা একটা বাক্সের ভেতরে যদি বলি কতটা বায়ু আছে, অ্যাকচুয়ালি বায়ুটা আছে কোথায়? তার আয়তনের মধ্যে আছে। এবার একটা ইট আছে, ইটের মতো শেপ, মনে করো একটা সোনার ইট আছে, তাহলে ওই সোনার ইটটা থেকে আমাদের ছোট ছোট বিস্কুট বানাতে হবে। তাহলে বিস্কুটের শেপটা ভালো করে লক্ষ্য করে দেখো, ওটাও কিন্তু আয়ত ঘন, বা যদি বর্গাকার হয় তাহলে ঘনক আকৃতি। তাহলে ওর প্রত্যেকটা বিস্কুটের যদি আয়তন বের করি আর টোটাল যে ঘনকটা ছিল তারও যদি আয়তন বের করি, ওই আয়তনকে ছোট ছোট বিস্কুটের আয়তন দিয়ে যদি ভাগ করি কতগুলো বিস্কুট তৈরি করা যাবে সোনার, সেটা আমরা বের করতে পারবো। তাহলে এরকম বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আমরা আয়তনের সাহায্যে বা ঘনবস্তুর বিভিন্ন মাপের সাহায্যে আমরা করতে পারবো। তাহলে যেটা বলতে চাইলাম যে এর ভেতরের যে স্পেসটা আছে সেটা হচ্ছে আয়তঘনের আয়তন। তাহলে আয়তঘনের আয়তন কিভাবে নির্ণয় করব? যেমন ভাবে ইউনিভার্সাল সূত্রতে ছিল যে ইউনিভার্সাল ল অফ ভলিউম, এক্ষেত্রে কি হবে? ভলিউম, যে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাহলে ভূমির ক্ষেত্রফল কেন? ক্ষেত্রফল মানে ভূমির টোটাল এরিয়াটা। আয়তন যেহেতু ভেতরের পুরো জায়গাটা কভার করছে, সুতরাং এক্ষেত্রে কিন্তু ভূমির ক্ষেত্রফল নিলেই সুবিধা হবে। কারণ পার্শ্বতলের ক্ষেত্রে আমরা কি দেখেছি? পার্শ্বতলের ক্ষেত্রে আমরা দেখেছি যে সাইডের তলগুলো যেটা ভূমির পরিসীমাতে আছে। এবার যদি বলি আমরা আয়তনটা কোনটা? আয়তন হচ্ছে ভেতরের পুরো জায়গাটা। তাহলে ভেতরের পুরো জায়গা মানে ভূমিতে পুরো এরিয়াটা বা ভূমির পুরো ক্ষেত্রফলটা কভার করছে। সুতরাং ইউনিভার্সাল ল অফ ভলিউম বা আয়তন, যে কোনো ঘনবস্তুর আয়তনের ক্ষেত্রে ভূমির ক্ষেত্রফল বের করে তার সাথে উচ্চতা গুণ করলেই কিন্তু আমাদের কি বেরোবে? আয়তন বেরিয়ে যাবে। তাহলে ভূমির ক্ষেত্রফল কত? নিচে ভূমিতে কি আছে? আয়তক্ষেত্র, তার ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে a ইন্টু বি, তার সাথে উচ্চতা গুণ মানে হয়ে গেল সি, মানে ABC, তার মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এত ঘন একক। তাহলে এই হলো আমাদের সমকোণী চৌপলের আয়তনের সূত্র। এরপরে আরো কয়েকটি জিনিস আছে। এখানে দেখো, যদি আমরা কর্ণ বের করি, একটি ঘনবস্তু বা একটি সমকোণী চৌপলের কর্ণ যদি বলি, কর্ণ কোনগুলো? যদি এ থেকে এফ আমরা জয়েন করি তাহলে এটা ভূমির কর্ণ হয়ে যাবে। দেখো, কর্ণ বলতে বোঝায়, কর্ণের মানে যদি বলি কোনাকুনি, কিন্তু যদি জিওমেট্রিক্যালি বা গাণিতিকভাবে বলা হয় কর্ণ কি? কর্ণ হচ্ছে একটা অল্টারনেট করে বিন্দু দিয়ে, এক্ষেত্রে ঘনবস্তুর ক্ষেত্রে এই বিন্দুর সাথে এ বিন্দুর সাথে কোনটা যোগ করলে কর্ণ পাবো? এ বিন্দুর সাথে কোনাকুনি যদি আমি জি বিন্দুকে, দেখো একটা তল বরাবর নয় কিন্তু এটা স্পেস বরাবর, মহাজগতের বরাবর, একটা ঘরের একদিকের কোণের সাথে ভূমির আরেক দিকের নিচে, তার মানে কি একটা তল অল্টারনেট হবে।
তাহলে এই তলের একটা বিন্দু পাশে এই তলের একটা বিন্দু, তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা যদি বলি অথবা ই থেকে সি যদি বলি, তাহলে এটা কিন্তু একটা কর্ণ হবে। আবার বি থেকে এইচ যদি বলি, এটা একটা কর্ণ হবে। তাহলে এরকম কতগুলো কর্ণ আছে? 4খানা কর্ণ আছে। দেখো ডি এর সাথে যদি আবার এফ যোগ করি, তাহলে এটা একটা কর্ণ হবে। জি এর সাথে আমাকে যোগ করতে হবে এ, তাহলে এখানে কর্ণ কত? তাহলে কর্ণের সংখ্যা সমান 4টি। এটা আয়তঘনের 4টে কর্ণ আছে, এটা এটার সাথে এটা, সি এর সাথে ই, এর সাথে জি, এভাবে কোনাকুনি। নিজেরা ভাবো। তাহলে কর্ণের যদি সূত্র বের করতে হয়, কর্ণ নির্ণয় করব কিভাবে? দেখো এখানে সি আর ই যোগ করেছি, যেটা কি হয়েছে? একটা কর্ণ হয়েছে। এবার এটা বের করার জন্য দেখো এটা যদি আমরা টানি বিই, তাহলে বিটা কি? ভূমির কর্ণ। এ বি ই এফ বা এ বি এফ ই এর কর্ণ। ভালো করে দেখো বি আর ই। তাহলে নিচে একটা আয়তক্ষেত্র ছিল, তার কর্ণ ভূমির বা আয়তক্ষেত্রের কর্ণের সূত্র কি? √অফ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। এটা হলো আয়তক্ষেত্রের কর্ণ। এবার আয়তঘনের কর্ণ কি করে বার করব? তাহলে এটা যখনই জয়েন্ট করলাম আর এটা যুক্ত আছে, এক্ষেত্রে এই তলটা, এই যে কোণটা, এই কোণটা কত? 90 ডিগ্রি। ছবিতে ভালো বোঝা যাচ্ছে না, নিজেরা কল্পনা করো। এটা নিচে ভূমি আর এটা উচ্চতা। ভূমির কোণাকুনি দাগ, তার সাথে উচ্চতাটা, তখন নিশ্চয়ই এটার সাথে এটা 90 ডিগ্রি। তাহলে এই বিইসি, তাহলে সমকোণী ত্রিভুজ বিইসি থেকে পাই কি পাবো? এটা 90 ডিগ্রি, এর বিপরীতে সি, এটা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজ সিই সমান √অফ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে ভূমি কি? এই ত্রিভুজের ক্ষেত্রে যদি ভূমি বলি, তখন বিই স্কয়ার প্লাস উচ্চতাটা কোনটা? বিসি স্কয়ার। এবার বি স্কয়ারটা কি? বি মানে √অফ এটা, তার স্কয়ার হবে। তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের হোল স্কয়ার প্লাস বিসি মানে সি, তার হোল স্কয়ার। তাহলে স্কয়ার আর রুট ক্যান্সেল আউট হয়ে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তাহলে আয়তক্ষেত্রের কর্ণ কি বের হলো? √অফ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার, এত একক। তাহলে এই হলো সমকোণী চৌপল বা আয়তঘনের কর্ণের সূত্র। তাহলে মোটামুটি এগুলো দিয়ে আমাদের আয়তঘন সংক্রান্ত যত গাণিতিক সমস্যাই হোক না কেন, আমরা এই সমস্ত সূত্র এবং এই সমস্ত ধারণা থেকে কিন্তু সলভ করতে পারবো। এরপরে যেটা দেখবো সেটা হলো ঘনক। যদি আমরা আয়তঘন বুঝতে পেরে যাই, তাহলে কি আমরা ঘনক খুব ইজিলি ওই একই সূত্র, কারণ আয়তঘন একটা বিশেষ যদি বৈশিষ্ট্য পায়, তাহলে আমরা তাকেই ঘনক বলবো। মানে যেটা ঘনক সেটা অ্যাকচুয়ালি আয়তঘনও বটে। তাহলে ঘনকের সংজ্ঞাতেই আমরা দেখবো এটা। এরপর যেটা দেখবো সেটা হলো ঘনক বা কিউব। এটা কি? এর বৈশিষ্ট্য কি? এর প্রয়োজনীয় সূত্র। তাহলে ঘনক এটাও একটা বিশেষ ধরনের আয়তঘন, যার প্রতিটি তল বর্গাকার। যদি আয়তঘনেরই দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটেই সমান হয়ে যায়, তাহলে তাকে আমরা বলবো ঘনক। দেখো এটা ছিল আয়তঘনের সেম শেপ, চৌপল আকার বা চৌকো আকার বা চারকোনা আকার। তাহলে এটাও একটা আয়তঘনই ছিল, কিন্তু আয়তঘনটার কি বিশেষ বৈশিষ্ট্য এসছে? এর দৈর্ঘ্য যেটা সেটাই প্রস্থ, সেটাই উচ্চতা। তাহলে একে আমরা কি বলবো? যে আয়তঘনের
দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটি মাত্রাই পরস্পর সমান। তাকে ঘনক বা কিউব বলে। ঘনকের উদাহরণ, সব থেকে ফেমাস উদাহরণ কি আছে? লুডোর ছক্কা, লুডোর ছক্কা, রুবিক্স কিউব যেটা নিয়ে খেলা হয়, কালার ম্যাচিং করা হয়, রুবিক্স কিউব বা রুবির ঘনক, ঘনক আকৃতি বিভিন্ন টুল পাওয়া যায়, এটসেট্রা এটসেট্রা ইত্যাদি। তাহলে এই হলো আমাদের কি? ঘনক। তাহলে ঘনকের ক্ষেত্রে মাত্রা তিনটে, কিন্তু তিনটে মাত্রাই একই, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটে একই। সেই জন্য ঘনকের ক্ষেত্রে না দৈর্ঘ্য বলা হয়, না প্রস্থ বলা হয়, না না উচ্চতা বলা হয়, তিনটেকেই একটি নাম হিসাবে ঘনকের বাহু বলা হয়। তাহলে ঘনকের স্পেশালিটি কি? এর তিনটে মাত্রা যেহেতু সমান, তাই একে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা না বলে বাহু বলা হয়। তাহলে আমরা ধরে নিলাম, ঘনকের বাহু সমান এ একক। তাহলে এটাও এ, এটাও এ, এটাও এ, দৈর্ঘ্য প্রস্থ তিনটেই এ। তাহলে এর সমগ্র তল কি? সেম। তুমি আগের যে সূত্রগুলো শিখেছো আয়ত ঘনর ক্ষেত্রে, সেগুলোই অ্যাপ্লাই করো, ঘনকের ক্ষেত্রে মান বেরিয়ে যাবে। তাহলে এর যদি প্রয়োজনীয় সূত্র বলি, তাহলে আয়ত ঘন আর ঘনকের তল, ধার বা প্রান্তিকী, শীর্ষবিন্দু, এগুলো সব সেম। তাহলে ঘনকের তল সংখ্যা, কর্ণের সংখ্যা, শীর্ষবিন্দু, ধার বা প্রান্তিকী, এগুলো সব কিন্তু আয়তঘনের মতোই, আয়তঘনের মতোই লিখে রাখছি, মানে ওর যা যা সংখ্যা ছিল এরও তাই তাই। তাহলে প্রয়োজনীয় সূত্রাবলী দেখি, যেগুলো আমাদের গণিত সলভ করতে কাজে লাগবে। প্রয়োজনীয় সূত্রাবলী, নাম্বার 1, সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল মানে কি? যেখানে সবগুলো তলের ক্ষেত্রফল বেরোবে। আমাদের আয়তঘনের ক্ষেত্রে কি ছিল? 2 × AB + BC + CA। এক্ষেত্রে কি হবে? 2 × সবগুলোই এ, তাহলে A × A + A × A + A × A, তাহলে 2 × এখানে a স্কয়ার, a স্কয়ার, a স্কয়ার মানে 3a স্কয়ার সমান 6a স্কয়ার। তাহলে একবারে লিখে দিচ্ছি 6 × বাহু স্কয়ার বর্গ একক। হয় এভাবে ভাবতে পারো, অথবা প্রত্যেকটি তল বর্গাকার, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? a স্কয়ার বা বাহু স্কয়ার। এরকম ভাবে 6টা তল আছে, 6টাই বর্গাকার, তাহলে 6 × a স্কয়ার হয়ে গেল সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে এই হলো আমাদের ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। এর যদি পার্শ্বতল বলি, পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে? পার্শ্বতলের ক্ষেত্রফল মানে ভূমির পরিসীমা, তাহলে ভূমির পরিসীমা ইনটু উচ্চতা। ভূমির পরিসীমা 4a × উচ্চতাও a, তার মানে 4a স্কয়ার বর্গ একক। যদি আয়তন বলি, ঘনকের আয়তন, ওখানে কি ছিল? আয়ত ঘনকের ক্ষেত্রে ABC ছিল, এখানে তিনটেই a, তার মানে a × a × a সমান a কিউব বা বাহু কিউব, এত ঘন একক।
যদি কর্ণের দৈর্ঘ্য বলি, ও ক্ষেত্রে কি ছিল, √(a² + b² + c²। এক্ষেত্রে আমি a মান বসিয়ে দিচ্ছি, a² + a² + a², তাহলে 3a²। এবার 3 রুট করলে √3 থাকে, a² রুট করলে a, অর্থাৎ √3 × a। তাহলে √3 × a বা √3 × বাহু, এত একক। তাহলে এই সমস্ত সূত্রগুলো দিয়ে আমরা আমাদের পর্ষদের যে কোশ্চেন আছে প্লাস টেস্ট পেপারের যে প্রশ্ন আছে এই চ্যাপ্টারে, আমরা পরবর্তী ভিডিওতে এই চ্যাপ্টার সংক্রান্ত যে বিভিন্ন গাণিতিক সমস্যা আছে সেগুলো আমরা সলভ করব, এবং ওই সমস্যাগুলোর মধ্যে থেকে লুকিয়ে থাকা কিছু থিওরি, কিছু তত্ত্ব বা তথ্য আমরা তুলে ধরব। আশা করি ভালো লেগেছে। যদি ক্লাস ভালো লাগে তাহলে তোমরা মন দিয়ে পড়াশোনা করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, সাবস্ক্রাইব করবে এবং গণিতায়নের সঙ্গে থাকবে। তোমাদের পরীক্ষা, আগামী পরীক্ষা যাতে ভালো হয়, সুন্দর হয়, ঈশ্বরের কাছে আমার এই কামনা রইল। আলটিমেটলি এনজয় করে পড়াশোনা করবে, এটুকুই আমার তোমাদের কাছে দাবি, তাহলেই হবে।